আজকে আমরা ফাংশনের এই যে প্রবলেম সলভিং আর কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। এমসিকিউ বা সিকিউ যে কোনোটাই হোক না কেন আমরা বইটা হাতের কাছে নিয়ে আমরা আমরা একটু চেক করি। তোমরা বলছিলে যে এমসিকিউ তোমাদের কারো প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বইটা হাতের কাছে নাও, নিয়ে আমাকে বলো। ধরো এমসিকিউটা আমরা আগে দেখি। তো এমসিকিউ প্রথম 5টার ভিতরে কারো কোনো সমস্যা আছে না? আমরা একটা একটা করে আগাই, 5টা বা 10টা করে দেখি। এমসিকিউ প্রথম এমসিকিউ, আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমরা এই ফাংশনের একটা পরীক্ষা নিব। তোমরা বলছিলে যে কিছু সমস্যা রয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো সমস্যাগুলো সমাধান করার। তো তোমরা বলছিলে যে এমসিকিউ কিছু সমস্যা আছে, তো এমসিকিউ সমস্যাগুলো দেখো একটু। আমরা বইটা হাতে নেই, বইয়ে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, তার থেকে আমরা যেটা বুঝি না বা বুঝতে অসুবিধা হয় সেই প্রবলেমগুলো আমরা একটু শেয়ার করি, যে স্যার ওই নাম্বারটা প্রবলেম আছে। আমাকে বলো 1 থেকে 5 কারো সমস্যা আছে কিনা, বা 10-এর ভিতরে। হ্যাঁ, 3 ডোমেন 3 নাম্বার ডোমেন নির্ণয় করো। গুড। এখানে দেওয়া আছে fx equal to √1 by √8 minus x, তাই তো? জি স্যার। এটা না? আচ্ছা, জি স্যার। এটি ফুল স্ক্রিন দে। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। আমাদের প্রবলেমটা এক্সারসাইজের 3 নাম্বার কোয়েশ্চনটা, এটা দেওয়া আছে 3, দেওয়া আছে fx equal to 1 by √8 minus x, বলছে এটা ডোমেইন বের করো। তো এটা ডোমেইন বের করতে হলে এটা তো y, আমার রেঞ্জ যেহেতু লাগবে না, এখানে y টা আমরা ধরতে পারি, নাও ধরতে পারি, অথবা আমরা লিখলাম y equal to 1 by তোমার √8 minus x। তো এটা আমাদের, আমরা আগেও বলছি যে আমরা ডোমেইন এবং রেঞ্জ সবসময় হয় বাস্তব সংখ্যা অথবা বাস্তব সংখ্যার সাবসেট হবে। এটা তো ক্লিয়ার আমাদের। ডোমেইন এবং রেঞ্জ আইদার রিয়েল নাম্বার অর সাবসেট অফ রিয়েল নাম্বার, ঠিক আছে? এটা অন্য কোনো, তাহলে আমাদের y এর মানটা অর্থাৎ fx টা রিয়েল নাম্বার হবে যদি যে বর্গমূলের ভিতরে যেটা আছে, একটু খেয়াল করো, এখানে দুইটা জিনিস একটু খেয়াল করো। এখানে √, যদি √, না থাকতো তাহলে আমরা লিখতাম 8 minus x not equal to 0, ঠিক আছে? কারণ হরের নিচে শূন্য হতে পারবে না। কিন্তু এখানে রোড থাকার কারণে এটা একটু খেয়াল করো, বর্গমূলের ভিতরে আমাদের এটা কি হতে হবে বলো তো একজন, এটা কি হবে? ডিফাইন হতে হলে এটা কি হতে হবে? ধনাত্মক গ্রেটার দেন 0 হতে হবে। 0 হলে তো তোমার 0 হলে তো আনডিফাইন হয়ে যাচ্ছে, আর যদি লেস দেন হয় অর্থাৎ নেগেটিভ হয় তাও সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে বর্গমূলের ভিতরে তো আমার নেগেটিভ হতে পারবে না, কারণ রিয়েল নাম্বার আর হচ্ছে না। কোনো একটা বর্গমূলের ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা আর বাস্তব সংখ্যা থাকে না। তাহলে এটা হবে, এটা বাস্তব সংখ্যা হবে যদি এবং কেবল যদি ইফ এন্ড অনলি ইফ ওই 8 মাইনাস এক্স টা কি হতে হবে? গ্রেটার দেন 0। আমার ইকুয়ালও লিখতে পারবো, ইকুয়াল লিখতে পারবো না, কারণ ইকুয়াল 0 হলে কি হবে? আনডিফাইন হয়ে যাচ্ছে। মানে বর্গমূলের ভিতরে ধরো এটা 0 যদি হয় তাহলে 0 বর্গমূল হলে 0, তাহলে সেই ক্ষেত্রে এটা মাস্ট হবে গ্রেটার দেন 0। এখন যদি আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করি তাহলে ভুল হবে। এই লাইনটা আমরা বুঝছি কিনা? কার কোশ্চেন ছিল এটা? এই কোশ্চেনটা কার ছিল? আমার তামান্না। তামান্না। তাহলে এটা বুঝছি তো, এখানে কিন্তু আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করা যাবে না। গ্রেটার দেন ইউজ করছি এই জন্য যেহেতু বর্গমূলের ভিতরে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। ঋণাত্মক থাকলে এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, জটিল রাশি। যদি আমরা জটিল এখনো পড়ি নাই, আমরা এটাই জানি যে বর্গমূলের ভিতরে নেগেটিভ থাকলে সেটা জটিল রাশি। তাহলে এখানে x এর মানটা আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এটা পাচ্ছি না, এই x টা যদি এদিকে নেই তাহলে আমরা যদি x টা এদিকে আনি x লেস দেন 8, ঠিক আছে কিনা? তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? 8 এর চেয়ে ছোট। তাহলে 8 এর চেয়ে ছোট, কিন্তু 8 এর চেয়ে ছোট কতটুকু পর্যন্ত হতে পারে বলো তো? 8 এর চেয়ে ছোট বাম দিকে কতটুকু পর্যন্ত হতে পারে? এটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি। এই যে ইন্টারভ্যালটা, এটা x লেস দেন 8, এটাকে আমরা কয়ভাবে লিখতে পারি? একটা হলো
x বিলংস টু আর, খেয়াল করো তোমার উত্তরের উপরে বেস করবে যেটা x লেস দেন 8, এটা একটা সেট হিসেবে লিখতে পারি। অর্থাৎ আমরা কি ডোমেইনটা আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা ডোমেইনটাকে লিখতে পারি কি ইন্টারভ্যাল আকারে যদি লিখি, তাহলে 8 এর চেয়ে ছোট কত, বাম দিকে কি লিমিট আছে দেওয়া আছে যে কত পর্যন্ত যাবে, 8 এর চেয়ে 7 6 3 4 বা 4 3 2 1 এভাবে মানা 0, তারপরে তোমার গেল হলো এরপরে কি হইতে পারে -1 -2 -3, তার তো কোনো ইয়া নাই, শেষ নাই। তার মানে এটা যে ছোট, তার মানে এটা কতটুকু পর্যন্ত -ইনফিনিটি থেকে +8 সরি -ইনফিনিটি থেকে কত পর্যন্ত 8 পর্যন্ত হতে পারে। যেহেতু 8 পর্যন্ত না, মানে 8 এর কাছাকাছি, 8টা হবে না কারণ এখানে ইকুয়াল নাই, তাহলে এখানে ব্র্যাকেটটা হবে এটা। আমরা যদি ইন্টারভ্যাল ইউজ করি তাহলে এখানে ব্র্যাকেট ইউজ করব ফার্স্ট ব্র্যাকেট। এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি তাহলে ভুল হবে। থার্ড ব্র্যাকেট ব্যবহার করলে 8 সহ, কোনো কারণে x এর মান যদি 8 হয় তাহলে দেখো 8 থেকে 8 গেলে 0, তার মানে এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, তার মানে এখানে 8টা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি ফার্স্ট ব্র্যাকেট। এটা কি বুঝছি ফার্স্ট ব্র্যাকেটের অর্থটা কি? ফার্স্ট ব্র্যাকেট হলো ওপেন, ওপেন মানে হলো 8টা ইনক্লুড না, 8 বাদে, এটার চেয়ে ছোট, 8 বাদে, নট ইনক্লুডিং 8, 8টা হবে না। ক্লিয়ার এটা? স্যার আর যদি স্যার মানে এটার এখানে থার্ড ব্র্যাকেট যদি থাকতো কি বোঝা জানে স্যার? আচ্ছা আমি এই জিনিসটা একটু বুঝাচ্ছি, তোমরা ইন্টারভ্যালে মনে হয় কনফিউশন আছে, আমরা এতটুকু বুঝছি কিনা, কেন হবে না, তারপর আমি ইন্টারভ্যালে যাচ্ছি। ইন্টারভ্যালটা আমি বলছিলাম জি ওদিন স্যার, থেকে বুঝছি স্যার। আলাপ করব। ফার্স্ট ব্র্যাকেট বুঝছি থার্ড স্যার। ব্র্যাকেট, আমি ইন্টারভ্যালটা একটু ক্লিয়ার করছি, তোমরা সবাই একটু খেয়াল করো, এটা কাজে লাগবে। এটা শুধু এখন না, ফিউচারে যখন ইউনিভার্সিটি যাবা বা পড়তে যাবা তখন তোমার ব্যবধিটা কাজে লাগবে, আরো কাজে লাগবে ডিটেইলস। তো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, তাহলে আমি ওই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্যাপারটা আমি ব্যাখ্যা করছি। ঠিক আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে যে চারটা আছে তার মধ্যে এটা কোনটা আছে, এটা যেটা হবে সেটা কারেক্ট। এটা কোনটা, দ্বিতীয় না চতুর্থ? দ্বিতীয়টা, রাইট না? দ্বিতীয়টা, তাহলে কারেক্ট আনসার হবে দ্বিতীয়টা। আচ্ছা এখন আমি বুঝাচ্ছিল এই যে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি এটাকে বলা হয় ইন্টারভ্যাল। ইন্টারভ্যালের বাংলা হলো ব্যবধি। ব্যবধিটা কি? তোমার ব্যবধি অনেক সময় পরীক্ষাতে থাকতে পারে যে ব্যবধি কি, ব্যবধি শব্দটা খেয়াল করো, ব্যবধি, এটাকে ইংলিশে বলি আমরা ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল তোমার পরীক্ষায় থাকতে পারে যে ইন্টারভ্যাল কি বা ব্যবধি কি। ইন্টারভ্যাল হলো দুটি আমরা বাস্তব সংখ্যার, দুইটা বাস্তব সংখ্যার মধ্যবর্তী দুইটা বাস্তব সংখ্যা, যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নাও, 2 2 3 1 2 যে কোনো, বা 5 6 যে কোনো দুইটা, বা মানা সহ নেও, যে কোনো দুটি বাস্তব সংখ্যা সহ অথবা বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলা হয় ব্যবধি। আমি আবার বলছি, একটু খেয়াল করো, দুটি বাস্তব সংখ্যা সহ অথবা ছাড়া তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলা হয় ব্যবধি। বিষয়টা এরকম, দেখো ধরো আমরা যদি এটা একটা রিয়েল নাম্বারের যে রিয়েল লাইন বলি এটাকে, এটা যদি আমরা বাস্তব সংখ্যা রেখা আমরা বুঝছিলাম না, এটাকে আমরা সংখ্যা রেখা ধরলাম, এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা নিলাম, ধরো এটা এ এটা বি, সাপোজ প্লাস মাইনাস, তাহলে আমাদের ব্যবধিটা হলো এই এ এবং বি সহ অথবা এ বি বাদ দিয়ে, অথবা যে কোনো একটা সহ অথবা একটা বাদ দিয়ে তাদের মধ্যবর্তী যত সংখ্যা আছে এই সবগুলা সংখ্যার সেটটাকে বলা হয় ব্যবধি বা ইন্টারভ্যাল। ক্লিয়ার এটা? যে কোনো দুটি বাস্তব সংখ্যা এবং তাদের মধ্যবর্তী সকল, যে কোনো দুটি বাস্তব সংখ্যা সহ অথবা বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল সংখ্যার সেটকে বলা হয় ব্যবধি বা ইন্টারভ্যাল। এটা কি ক্লিয়ার আমাদের কাছে ইন্টারভ্যালটা কি? জি স্যার। তো দুইটা বাস্তব সংখ্যা কিন্তু অসমান হতে হবে, এটা ক্লিয়ার? দেখো এ এবং বি কিন্তু একই না, অর্থাৎ দুইটা সমান নয়, দুইটা অসমান, এ এক জায়গায় বি এক জায়গায়। তাহলে আমাদের এটাকে এইভাবে লিখতে পারি যে এ গ্রেটার দেন বি হয়। দেখো আমরা এইভাবে লিখতে পারি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ বি সহ, অথবা আমরা সংজ্ঞাটা আমরা একটু লিখে নিই, আমরা বাসায় তো বললাম, তোমরা একটু লিখলো, যদি এ বি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি হয়, তবে এ ও বি সহ অথবা এ ও বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি বলে।
ঠিক আছে, লেখাটা বোঝা যাচ্ছে কিনা? ওর লেখা ঠিক আছে। যদি এ আর বি বাস্তব সংখ্যা হয় এবং এর চেয়ে বি বড় হয়, তাহলে এ আর বি সহ অথবা এ বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে, বা সকল সংখ্যা, এখানে বাস্তবই বুঝাচ্ছি, এ বি যেহেতু বাস্তব, এখানে বাস্তব লিখলে লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই। তাহলে ব্যবধির সংখ্যাটা কি ক্লিয়ার আমাদের? জি স্যার। জি স্যার। জি আচ্ছা। স্যার। এই ব্যবধি হলো 4 ধরনের, এই ইন্টারভেলটা 4 ধরনের, আমরা চারটা ভাগে ভাগ করি। চারটা কি কি আমরা একটু দেখি। তো ব্যবধির সংখ্যা যদি আসে তাহলে আমরা এটা লিখবো, এখানে যেটা দেখতে পাচ্ছ আমরা যেটা লিখলাম, যদি এ বি বিলংস টু আর হয় এবং বি এর চেয়ে বড় হয় অথবা ছোট হইতে পারে, আমরা বি গ্রেটার দেন এ হইতে পারে অথবা এ গ্রেটার দেন বি, এটা অসুবিধা নাই, অর্থাৎ দুটো অসমান হতে হবে, সমান না। সমান হলে তার ইন্টারভেল হবে না, কারণ একই পয়েন্টে থাকবে, তখন মধ্যবর্তী কোনো সংখ্যা পাওয়া যাবে না। এই জন্য এ গ্রেটার দেন একটা আরেকটার চেয়ে বড় হতে হবে, ছোট বড় হতে হবে। এ গ্রেটার দেন বি হয় তবে এ বি সহ অথবা এ বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলবো ব্যবধি। এই ব্যবধি হলো 4 ধরনের। একটাকে বলি আমরা ক্লোজ, দেখো নাম্বার, একটাকে বলি আমরা হলো বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি। নাম্বার 2 হলো খোলা ব্যবধি, খোলা ব্যবধি। নাম্বার 3 হলো এই রাইদা আছো কিনা এটাতে আজকে? রাইদা ও ক্লাস করছে না কি জানি? রাইদা আছো না? শাশ্বতী আছো না? শাশ্বতী, আচ্ছা ঠিক আছে। তামান্না, ফাহমিনা, ওকে ঠিক আছে। আমরা তাহলে আমরা ব্যবধি লোক কত ধরনের আমরা বললাম? 4 ধরনের। একটা হলো বদ্ধ ব্যবধি, একটা খোলা ব্যবধি, আর একটা হলো বদ্ধ খোলা, আর নাম্বার 4 হলো খোলা বদ্ধ। এটা বাংলানো শব্দ আর কি, ইংলিশে বলি আমরা এটা ক্লোজ ইন্টারভেল, এটাকে বলি আমরা ক্লোজ ইন্টারভেল। আমি ব্যাখ্যা করতেছি, এটা হলো ওপেন ইন্টারভেল, আর এটাকে বলা হয় ক্লোজ ওপেন ইন্টারভেল। আর এটা হলো কি হবে? ওপেন ক্লোজ ইন্টারভেল। এই চারটাকে আমরা একটু ব্যাখ্যা করবো। দেখো চারটা দেখা যাচ্ছে না, ক্যামেরাটা নিচে নামাই দিচ্ছি। তাহলে ব্যবধি হলো আমাদের 4 ধরনের, বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ খোলা আর খোলা বদ্ধ। এখন বদ্ধ ব্যবধিটা কি? বদ্ধ ব্যবধি হলো ধরো এ বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে, এবং এ গ্রেটার দেন বি হয়, তাহলে এ বি সহ এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলবো বদ্ধ ব্যবধি। যদি এ আর বি দুইটা ওই যে আগের মতোই আমরা সংখ্যাটা লিখতে পারি, এ বি রিয়েল নাম্বার এবং এ গ্রেটার দেন বি হলে এ ও বি সহ এ বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলা হয় বদ্ধ ব্যবধি। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে লিখবো? এখানে তোমরা চাইলে লিখে নিতে পারো, খাতা কলম আছে না? জি স্যার। খাতা কলম আছে না এমনিতেই মুখস্থ ক্লাস করো? আছে স্যার। আছে, তাহলে আমরা এই একটা লিখি, তাহলে বাকিগুলো আমরা সিমিলারলি আমরা লিখতে পারবো। একটা আগে লিখে ফেলি। তাহলে এখানে লিখবো আমরা, যদি এ বি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি হয়, তবে এ ও বি সহ এ ও বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলা হয় বদ্ধ ব্যবধি। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা লিখবো এ ও বি সহ। তাহলে এটাকে প্রকাশ করা কিভাবে লিখবো? তারপরে লিখবো যে একে, মানে এটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা এরপরে লিখবো একে এ কমা বি, এখানে দিব থার্ড ব্র্যাকেট, খেয়াল করো, এত দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করব? এ কমা বি থার্ড ব্র্যাকেট। এর মানে হলো এটা হলো একটা ক্লোজ ইন্টারভেল, যেখানে এ বি সহ এ এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বোঝায়। এটা দ্বারা বোঝায় আমরা কি বুঝবো? এ বি সহ এদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা। তাহলে এটাকে আমরা ডিফাইন করবো এইভাবে, খেয়াল করো, আমরা যদি এটাকে আমরা ওইভাবে সংজ্ঞায়িত করি, তাহলে এটা সময় লিখবো যে এটা একটা ইন্টারভেল। ইন্টারভেলটা কিরকম? ইন্টারভেলটা হলো আমরা যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে আমরা x বিলংস টু আর লিখলাম, লিখি এত লিখে দেবে না, আমরা সিম্পলি বোঝানোর জন্য যেটা বোঝাচ্ছি আমরা সেটা লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা x যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এটার অর্থ হলো এটা, এই যে এটা গুলো ক্লোজ ইন্টারভেল এ বি, এটার মানে হলো এ, মানে এর ভিতরে এই যে সেটটা হবে, সেটটা কি? এ এবং বি সহ এ বি এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেট, সেটা হলো x দিয়ে আমরা যেটা রিপ্রেজেন্ট করছি, এটাকে বলবো আমরা ক্লোজ ইন্টারভেল।
তাহলে ক্লোজ ইন্টারভ্যাল যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আমরা এটাকে প্রকাশ করবো এটা দ্বারা আর ডিফাইন করবো এটা দ্বারা। আর ভাষায় যদি লিখি তাহলে একটু আগে আমরা যেটা বললাম যে এ বি যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ ও বি সহ এদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলবো আমরা ক্লোজড বা বদ্ধ ব্যবধি, এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করবো। এটা কি বুঝছি আমরা? এই লাইনটা বুঝছি? এটার জি, অর্থটা স্যার। কি বোঝা গেছে? এটাকে যদি আমরা সংখ্যা রেখায় নিই তাহলে খেয়াল করো, এটা যদি আমরা একটা সংখ্যা রেখায় চিন্তা করি, এটা যদি আমার এই বিন্দুটা যদি আমার এ হয়, এই বিন্দুটা যদি বি হয়, তাহলে এখানে আমরা একটা বিন্দুবৃত্ত দিব, এটা একটা পয়েন্ট সার্কেল দিব। এই পয়েন্ট এটা যত বড় দেয় আর ছোট দেয় এটা দ্বারা বোঝাবে এটা একটা পয়েন্ট। এ দিয়ে যখন আমরা একটা সার্কেল দিলাম, এই সার্কেলটার নাম হলো পয়েন্ট সার্কেল। এটার কারণটা হলো এটা কেউ হয়তো ছোট দেয় বড় দেয় এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা দ্বারা বোঝাবে একটা পয়েন্ট। এই পয়েন্টটা কি? এ পয়েন্টটাকে আমরা ইন্ডিকেট করার জন্য, প্রকাশ করার জন্য আমরা এটা ব্যবহার করি। এটার মানে হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এই যে সার্কেলটা দিলাম, সার্কেলটাকে কি বলে? এটাকে কি বলে আমরা? এই সার্কেলটাকে কি বলি? পয়েন্ট সার্কেল। পয়েন্ট সার্কেল বা বিন্দু বৃত্ত, অর্থাৎ এটা দিয়ে আমরা একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, একটা বিন্দুকে প্রকাশ করছি। তাহলে এটার অর্থ হলো তোমার এ এবং বি সহ, তাহলে এ যে বিন্দু বৃত্তটা এটা ফিল আপ হবে, এই বৃত্তটা ফিল আপ হবে, এটাও ফিল আপ হবে, এটা সহ তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানে ভিতরে যতটা আছে এই সবটা দ্বারা বোঝায় যে এ লেস দেন ইকুয়াল টু এক্স, এটা দ্বারা বোঝায় এটা, ঠিক আছে। তাহলে আমরা ক্লোজ ইন্টারভ্যালকে যদি আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটা দিয়েও প্রকাশ করতে পারি, সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এটা দেখলে আমরা বুঝবো এটা ক্লোজ ইন্টারভ্যাল, অর্থাৎ এ বি সহ এর মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা। ক্লিয়ার? এটা সবার কাছে এটা ধারণাটা পরিষ্কার কিনা? কারো কনফিউশন থাকলে বলো আমাকে। বুঝছি না স্যার, বুঝছি। প্রত্যয় বুঝছি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকে তাহলে ওটা সিমিলার। দেখো আমরা এই জন্য বলছি এই যে এটা খোলা ব্যবধি, তার মানে এ বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যা। স্যার হ্যাঁ স্যার বলো। ওই যে স্যার মানে ওই ক্লোজড ইন্টারভ্যাল যে স্যার মানে এ আর বির মধ্যে স্যার যেগুলো স্যার থাকবে স্যার উপাদান, ওইগুলো স্যার ওই ক্লোজড ইন্টারভ্যালের অন্তর্ভুক্ত স্যার। রাইট রাইট, এ বি সহ এবং তার ভিতরে যত সংখ্যা থাকবে এর চেয়ে বড় বি এর চেয়ে ছোট সবগুলো এই ইন্টারভ্যালের ভিতরে থাকবে। ওকে স্যার। ঠিক আছে, এ এবং বি সহ এর ভিতরে যত সংখ্যা থাকবে সবগুলো এই ইন্টারভ্যালের ভিতরে থাকবে, ঠিক আছে। ঠিক খোলা ব্যবধির ক্ষেত্রে এখানে ডেফিনেশনটা হবে, তাহলে আমরা ওই যে আগের মতোই সংজ্ঞাটা করতে পারি। আগের সংজ্ঞাটা যদি আমাদের ক্লিয়ার থাকে, এখানে বলবো যদি এ বি বাস্তব সংখ্যা হয় এবং এ গ্রেটার দেন বি হয়, তাহলে এ বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বলবো আমরা ওপেন ইন্টারভ্যাল। আগে বলছিলাম এ বি সহ, তো এক্ষেত্রে বলবো খোলা ব্যবধির ক্ষেত্রে কি বলবো? এ ও বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল সংখ্যার সেটকে বলবো আমরা খোলা ব্যবধি। ক্লিয়ার? এটা ওপেন ইন্টারভ্যাল। জি স্যার। শাশ্বতী জি স্যার। খোলা ব্যবধি কি বলো তো একটু, যদি আমরা ভাষায় বলতে চাই তাহলে খোলা ব্যবধি কি কিভাবে বলবো বলো? স্যার যদি এ বি এলিমেন্ট আর হয় এবং এ বি থেকে বড় হয় তবে এ ও বি বাদ দিয়ে এদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটা সংখ্যা পারলে আমরা বাকিগুলো সবগুলো ওই সিমিলার রোতে লিখবো। তাহলে খোলা ব্যবধির ক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করবো কিভাবে? এটাকে প্রকাশ করবো আমরা, এটাকে প্রকাশ করবো এ কমা বি, এটাকে দিব ফার্স্ট ব্র্যাকেট, খেয়াল করো, অর্থাৎ এটাকে এই সিম্বলটা দিয়ে আমরা প্রকাশ করবো, এই যে সিম্বলটা এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট দেবো। এটা দ্বারা বোঝাবে এ বি বাদ দিয়ে এ বি এর মধ্যবর্তী, অর্থাৎ এ এবং বি পয়েন্টটা থাকবে না, তার ঠিক নিকটবর্তী যে সংখ্যাটা এটা থাকবে, অর্থাৎ এর চেয়ে বড় বির চেয়ে ছোট, এর মধ্যবর্তী যত সংখ্যা আছে সবগুলো এই ইন্টারভ্যালের অবস্থিত। এটাকে যদি আমরা ডিফাইন করি, আমরা যদি এইভাবে লিখতে চাই তাহলে আমরা এটাকে লিখবো এভাবে যে এ লেস দেন এক্স লেস দেন বি, এটা দ্বারা বোঝাবে এ এবং বি বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সংখ্যা। এবং এটা যদি আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করি তাহলে এই পয়েন্টটা যদি এ হয় আমাদের, এই পয়েন্টটা যদি আমাদের বি হয়, তাহলে এই এ এবং বি পয়েন্ট দুইটা বৃত্তটা ফিল আপ হবে না, তার এই পয়েন্টটা বাদ দিয়ে বাকিগুলো হবে এটা, অর্থাৎ এই জায়গাটা আমরা মোটা করে দিব, তাহলে এ লেস দেন এক্স লেস দেন বি, তাহলে এটা হয়ে গেল আমাদের ওপেন ইন্টারভ্যাল। এটা কি বোঝা গেছে? এটা ওপেন ইন্টারভ্যালটা এ এবং বি বাদ দিয়ে, তার মানে এই পয়েন্ট সার্কেলটা বৃত্তটা ফিল আপ হবে না, এই বৃত্তটা ফিল আপ হবে না। তোমরা কিন্তু সংখ্যা রেখায় করছো, সমাধান সেট সমাধান করে অসমানতাকে সংখ্যা রেখা উপস্থাপন করছো, 9-10 করছো না এটা মাধ্যমিক? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কখন বৃত্তটা ফিল আপ হবে কখন হবে না এটা তো ক্লিয়ার। যখন বৃত্তটা পয়েন্টটা ইনক্লুড হবে, এই পয়েন্টটা থাকবে, তখন বৃত্তটা ফিল আপ হবে। এখানে এ বি বাদ দিয়ে, তার মানে এও নাই বিও নাই, সুতরাং এ বৃত্ত ফিল আপ হবে না, বি বৃত্তটাও
ফিল আপ হবে না, তার মানে এর মধ্যবর্তী সকল সংখ্যাগুলো হবে। এটা হলো ওপেন, এটা ক্লোজড, এটা হলো ওপেন ইন্টারভেল। আর এটা হলো দুটার মিশ্রণ। দেখো এটা হলো প্রথমটা বদ্ধ, পরেরটা খোলা। তাহলে প্রথমটা বদ্ধ মানে কি, ধরো এ সহ আর বি বাদ দিয়ে, যদি সহ হয় তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিব, আর যদি বাদ দিয়ে হয় তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিব। তার মানে এটার অর্থ হলো এ সহ বি বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, কেউ একটু বলো তো, জয়িতা বলো। আমরা যদি বলি ভাষায় যদি বলতে চাই যে বদ্ধ খোলা ব্যবধি কি, তাহলে কি বলবো? এটাকে যদি আমরা আগের মতো সংজ্ঞায়িত করতে চাই, ওই যে ক্লোজ ওপেন করলাম এরকম, জয়ী জি স্যার, বলো। এ বি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি হয়, তবে এ সহ এবং বি কে বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল সংখ্যার সেট হলো বদ্ধ খোলা ব্যবধি। গুড, ভেরি গুড। তাহলে সবারই ক্লিয়ার মনে হয়, হ্যাঁ বিষয়টা সবার কাছে কি পরিষ্কার এখন? জি স্যার। গুড। তাহলে এটা বদ্ধ খোলা, তাহলে এটাকে আমরা ডিফাইন করবো এভাবে, এ কমা বি, এ এখানে লেস দেন ইকুয়াল টু হবে, আর এটা হবে, যেহেতু এটা খোলা তাহলে এটা এটাই হবে। আর এখানে যদি আমরা সংখ্যাটাকে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা এটাকে এ আর এটা হলো বি, তাহলে এটা ফিল আপ হবে যেহেতু, আর বিটা ফিল আপ হবে না, তার মানে এটা এরকম হবে। এটা হলো তোমার এ লেস দেন এক্স লেস দেন বি, এটা। তাহলে এটা হলো বদ্ধ খোলা। ঠিক একইভাবে খোলা বদ্ধটা হবে, প্রথমটা হবে খোলা, ধরো এ আর বি, আর দ্বিতীয়টা হবে বদ্ধ, তার মানে এটা হলো থার্ড ব্র্যাকেট, আর খোলা হলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটাকে আমরা ডিফাইন করবো এভাবে, এটাকে ডিফাইন করবো এ লেস দেন, এটা হবে বিটা, আর এটা যদি আমরা সংখ্যা রেখায় নেই, তাহলে সংখ্যা রেখায় নেই, এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে বিটা আমাদের ফিল আপ হবে, এটা ফিল আপ হবে না, কারণ এটা বাদ দিয়ে, আর বিটা সহ। তাহলে এ লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু বি। তাহলে চারটা ব্যবধি কি আমরা আমাদের কাছে, তো আমাদের ধারণাটা পরিষ্কার কিনা দেখলে কি বুঝতে পারবো কোনটা ওপেন কোনটা ক্লোজ, কোনটা ওপেন ক্লোজ ক্লোজ ওপেন? জি স্যার। জি স্যার। কারো কনফিউশন আছে এখন? না না। স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই 3 নম্বর কোনো ইন্টারভেল দিয়ে যদি কোনো এরকম থাকে পরীক্ষাতে, তোমাকে ওই যে আনসার গুলো দেওয়া থাকবে, তোমাকে বাছাই করে নিতে হবে। যেমন ওই যে 2 নম্বর কোয়েশ্চনটা দেওয়া আছে, দেখো রুট ওভার দেওয়া আছে এরকম, যে রুট ওভার x মাইনাস 2 y সমান এটা দেওয়া আছে, বলছে যে এটার ডোমেইনটা কি, রুট ওভার x মাইনাস 2, একটু খেয়াল করো উপরেরটা। তাহলে এটার ডোমেইনটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে কি হবে, আমার x মাইনাস 2টা কি গ্রেটার দেন 0 হবে, না লেস দেন 0 হবে, না ইকুয়াল 0 হবে? এখানে কি হবে বলো তো? এটা ডোমেইনটা বের করতে হলে কি করব আমরা? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, আর কিছু না, কেবল না এটা। কে বলছো? আমি খেয়াল করিনি, বলো তো আবার একটু। তামান্না। তামান্না। গ্রেটার দেন কেন? এখানে 0 হলে আপত্তি কিসের? x মাইনাস 2 এর মানটা যদি 0 হয়, রুট x ওভার মাইনাস, মাইনাস 2 তো হ্যাঁ রুট ওভারের অর্থাৎ ভিতরে আমার তো y ঋণাত্মক y অসম্ভব। ইকুয়াল টু, একটু খেয়াল করতে হবে তোমাদের, এটা রিয়েল নাম্বার হবে যদি এবং কেবল যদি তুমি বলছো যে x মাইনাস 2 গ্রেটার দেন 0। আমি এখানে যদি ইকুয়াল হয় তাহলে অসুবিধা কি? ইকুয়াল 0 হলে কি সমস্যা আছে? মানে এটাকে আনডিফাইন হওয়ার কোনো সুযোগ আছে? বর্গমূলের ভিতরে যদি 0 হয় তাহলে এটা কি কোনো কারণে অসংজ্ঞায়িত হতে পারে? বলো আমার না, বলো তুমি বলো, তুমি বলো, আমি অন্যদের জিজ্ঞাসা করছি পরে। স্যার 0 হবে, রুট ওভার 0 হলে তো 0 হলে কোনো অসুবিধা নাই, অর্থাৎ এটা আনডিফাইন হবে না, অসংজ্ঞায়িত হবে না। কিন্তু এটা যদি নিচে থাকতো তাহলে আমরা এখানে 0 দিতে পারতাম না। এই প্রবলেমটা যদি এরকম থাকতো, রুট ওভার x মাইনাস 2, খেয়াল করো এটার পার্থক্য কিন্তু আলাদা। এটা যদি হইতো তাহলে কিন্তু আমরা এটা লিখতাম ইফ এন্ড অনলি ইফ, এটা লিখতাম ওই লোক x মাইনাস 2 গ্রেটার দেন 0, বাট এটার ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল লিখবো। দেখো দুইটা আলাদা। এটা যদি এরকম থাকে তাহলে আমরা এখানে লিখবো, কারণ এটার মান 0 হলে আমার কোনো অসুবিধা নাই, কারণ বর্গমূলের ভিতরে 0 হলে 0। স্যার ভগ্নাংশ হলে ওই রাইট, ভগ্নাংশ হলে যদি এটা নিচে থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে কি করব, এটা 0 হতে পারবে না, তার মানে এটা ইকুয়াল লিখবো না। 0 হবে না। যেমন একটু আগে যেটা করলাম, তাহলে এটা বুঝতে পারছি আমরা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, x টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এটা তার মানে এটার ইন্টারভ্যালটা কি হবে, এটাকে আমরা লিখতে পারি 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। 2 সহ যেহেতু, তাহলে থার্ড ব্র্যাকেট এটা, তাহলে আমার ডোমেইনটা হবে এটা। ঠিক আছে, তাহলে এটার ডোমেইনটা ওই উপরের অংশটুকু, এটার পরিবর্তে আমরা যে x গ্রেটার দেন ইকুয়াল টু 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি, 2 এর চেয়ে বড়, 2 সহ যেহেতু, তাহলে এখানে দেব থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটি কখনো ক্লোজ হয় না, এটা ভালোভাবে খেয়াল করো। ইনফিনিটি হলো এমন একটা সংখ্যা যেটা আমাদের কল্পনার চেয়ে বড়। আমরা যত বড় সংখ্যা আমরা চিন্তা করতে পারি,
ইনফিনিটি আসলে একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা হলো ধরাছোঁয়ার বাইরে। তুমি কত বড় সংখ্যা কল্পনা করবা, যত বড় সংখ্যা কল্পনা করো তার চেয়ে বড় সংখ্যা হলো ইনফিনিটি, অসীম। তাহলে অসীমটাকে আমরা টাচ করতে পারি না, আমরা জাস্ট এটাকে জাস্ট একটু ইমাজিন করতে পারি, কল্পনা করতে পারি। এই জন্য অসীমটা কখনো ক্লোজ হবে না। ক্লোজ হবে যেটাকে আমরা ধরতে পারি, ছুতে পারি, এটাকে আমরা ইয়া করতে পারি। ক্লোজ মানে কি আবদ্ধ করা। তো ইনফিনিটির সময় কখনো এটা কখনো কেউ যদি এভাবে লিখে তাহলে এখানে ক্লোজ দিয়ে দিল, তাহলে এটা লেখাটাই ভুল হবে, কারণ ইনফিনিটি কখনো ক্লোজ হবে না। ক্লিয়ার? এটা ভুলে ভুলে হতে পারে অনেক সময়। ইনফিনিটি নেভার ক্যান বি ক্লোজড, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ওপেন হবে। তাহলে এটা কি বুঝছি এটার ডোমেনটা? জি স্যার। আরো আপত্তি থাকলে বলো, বা কোনো অসুবিধা থাকলে বলো, মনে যদি কোনো কিছু থাকে। এরপরে বলো কোনটা প্রবলেম আছে, আমাকে বলো। স্যার 11 নম্বর অবজেক্টিভ। 4 নম্বরে কোনো প্রবলেম আছে? 4 নম্বরে 4 নাম্বার কি কারো সমস্যা নাই 4 নম্বরে? আমি তো মনে করতে সমস্যা আছে আমার। এই কোয়েশ্চন নাম্বার 4, 11 যাচ্ছে পড়ে। 4 কারো সমস্যা আছে? না, কথা বলো না কেন? নাকি এটা বলছি, ব্যাখ্যা করছিলাম এটা গত ইয়াতে। স্যার আমরা তো এসইউ আহমেদের বই। আচ্ছা, তোমার না এসইউ আমাদের, বাকি সবার কিন্তু এটা, বাকি সবার এটা। আচ্ছা 4 নম্বরে এটা কি ক্লিয়ার করো। আমার প্রবলেমটা ছিল এটা, sin ইনভার্স x - 3 আর নিচে ছিল রুট ওভার 9 - x স্কয়ার, না x স্কয়ার মানে 9 - x স্কয়ার। খেয়াল করো তো এটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা বলছে ডোমেইন বের করতে। তাহলে এটাতে কারো সমস্যা আছে কিনা? এখানে দুইটা জিনিস খেয়াল করো, উপরে একটা জিনিস, নিচে আরেকটা জিনিস। তার মানে সাইন একটা বিষয় আছে, তাহলে সাইন বা সাইন ইনভার্স মানে তার একটা বিষয় আছে সংজ্ঞায়িত হওয়ার বা অসংজ্ঞায়িত হওয়ার। নিচে আছে রুট ওভার 9 - x স্কয়ার, এটাও ডিফাইন বা আনডিফাইন হওয়ার একটা ফ্যাক্টর আছে। তাহলে এটা করার জন্য আমার দুইটা বিষয় কি মানে কাউন্টে আনতে হবে, বিবেচনায় আনতে হবে। সৃষ্টি কি বলো? জি প্রবলেম স্যার। আছে স্যার। এটা কি বুঝো যে যে প্রবলেমটা আমি বোর্ডে লিখছি, এটা ডোমেইনটা আমরা কেমনে ইয়ে করব, মানে ইয়ে করব। এক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় দেখো, উপরে আছে সাইন বা সাইন ইনভার্স যেটা আছে, নিচে আছে রুট ওভার এটা। তাহলে এটাকে আমার করতে হলে সাইনের যে মানটা সেটাকে আমার খেয়াল করতে হবে। সাইনের মান কিন্তু আমাদের সাইনের যে ইয়াটা আর্গুমেন্টটা এক্স এর মান কিন্তু, বা সাইনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আছে আমাদের -1 থেকে +1। তার মানে সাইন ইনভার্সের ভিতরে যেটা আছে x - 3, এটা সর্বোচ্চ মান হতে পারবে 1 আর সর্বনিম্ন মান হতে পারবে -1। এটা আনলিমিটেড যে কোনো মান হতে পারবে না। তোমার x - 3 এর এই যে মানটা, সাইনের ভিতরে যে আর্গুমেন্টটা আছে এটাকে বলি আমরা আর্গুমেন্ট। এটার মানটা -1 থেকে +1 হতে পারবে। আর এটার ক্ষেত্রে এটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। তার মানে এই দুইটাকে কম্বাইন করে আমার x এর মানটাকে বের করতে হবে। তোমরা কি কথা বলো না? তাহলে এটা বাস্তব সংখ্যা হতে হলে দেখো, এটা বিলংস টু আর ইফ এন্ড অনলি। এটা কখন সত্য হবে? যদি ইফ এন্ড অনলি একটা হলো x - 3, এটার মানটা এতটুকুর ভিতরে হতে পারে। দেখো দুইটা শর্ত, একটা হলো সাইনের ভিতরে যদি আছে তাহলে x - 3 এর মানটা -1 থেকে +1 এর ভিতরে হতে হবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হতে হবে কি, এবং খালি এটা মানলে হবে না, নিচেরটা মানতে হবে। আরেকটা হলো 9 - x স্কয়ার, এটা গ্রেটার দেন 0 হতে হবে, ইকুয়াল হবে না কিন্তু, যেহেতু বর্গমূলটা যেহেতু ভগ্নাংশের নিচে আছে। এখানে কি ইকুয়াল দিব? এখানে কি ইকুয়াল দিব? না স্যার, হবে না জি না স্যার, স্যার। ভগ্নাংশের ক্ষেত্রে জি ইকুয়াল না দিতে হয় না। তাহলে এই শর্তটা মেনটেন করলে আমরা এটা ডিফাইন হবে, আদারওয়াইজ এটা আনডিফাইন হবে। আমার শর্তটা হলো এটা। এটা কিভাবে? আমরা এখান থেকে একটা পাইলাম যে এটা, আর এখান থেকে পাইলাম আমরা এটা। এখন এখান থেকে আমরা x এর মানটা বের করতে হবে, বের করে দুইটাকে কম্বাইন করে আমরা যে শর্তটা মানে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে দেখো 3 -3 আছে, তাহলে 3 সব দিকে যোগ করে দিই। 3 যোগ করলে এখানে কি হবে? -1 +3 করলে এখানে হবে +3 করলে এখানে হবে 2, এখানে x আর এখানে হবে 4। ঠিক আছে?
এই লাইন থেকে আমরা মানে পুরো অসমতাতে আমরা 3 যোগ করে দিলাম, তাহলে কি পাবো? এটা পাবো না? জি স্যার। এখানে কিন্তু এবং আছে, শব্দটা একটু খেয়াল করো, এবং শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা হলো, এটা যদি না হয় তাহলে হবে না, অথবা এটা সত্য হলো, এটা যদি না হয় তাহলে হবে না। এবং দিয়ে যখন আমরা যুক্ত করব কোন বাক্য, তখন দুইটা অংশই একই সাথে সত্য হবে, অর্থাৎ দুইটাই ফুলফিল করে এরকম কোন শর্ত আমাদের থাকতে, অর্থাৎ এটাও সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে। তাহলে এটার থেকে আমরা এটা পাইলাম। আর এটার থেকে আমরা লিখতে পারি কি 9 - x স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি আমরা এখানে এবংই রাখলাম 9 গ্রেটার দ্যান x স্কয়ার, অথবা আমরা লিখলাম x স্কয়ার লেস দ্যান 9, যে দুইভাবেই আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারি না আমরা? জি স্যার। লিখতে পারি? জি স্যার। আচ্ছা, এটা আমরা স্যার। এভাবে রাখলাম 2 লেস দ্যান x লেস দ্যান 4। আর এই প্রবলেম গুলোরে আমরা এভাবে লিখতে পারি, পরম মান দিয়ে এটা। এখন পরম মান দিলাম এই জন্য, এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে আমরা এখানে x থাকবে, এটা যা আছে তাই রাখলাম, ওই যে এবং এর জন্য এটাকে আমরা আর চেঞ্জ করলাম না, এটা রাখলাম। এখন এটাকে আমরা বর্গমূল করলে এখানে পাবো পরম মান x, আর এখানে বর্গমূল করলে পাবো হলো 3। দেখো এই লাইন থেকে এই লাইন পেলাম আমরা, এটা ওই বর্গমূল x স্কয়ার, আর এটা একই জিনিস, এটা একটা সূত্রই আছে যে এটা এই ধরনের থাকলে যখন আমরা বর্গমূলের দরকার পড়বে তখন পরম মানে আমরা কনভার্ট করে নেব। তাহলে এটা লিখলাম। দেখো এটা থেকে আমরা এটা লিখতে পারি। এখন এরকম একটা আমাদের একটা সূত্র আছে যে পরম মান অফ লেস দেন a যদি হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এটার মানে হলো -a লেস দেন x লেস দেন a, এটা সমান এটা, এই যে এটা একটা সূত্র দেখা যাচ্ছে কিনা? অর্থাৎ পরম মান অফ x লেস দেন a b c যাই থাকুক না কেন, ধরো 2 থাকলো, তাহলে -2 থেকে +2 পর্যন্ত xn, তাহলে এটা সমান আমরা লিখবো কি -3 থেকে কি লিখবো +3 পর্যন্ত। +3 স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা লিখবো 2 লেস দেন x লেস দেন 4, এটা লেস দেন 4, এবং আর এখান থেকে পাবো আমরা হলো -3 লেস দেন x লেস দেন 3। তাহলে এখন দেখো এই দুইটাই স্যাটিসফাই। এখানে দেখো 2 থেকে 4 পর্যন্ত, এখানে x এর মানটা কত? প্রথম যে ইন্টারভ্যালটা আছে এটা 2 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। আর পরে যে ইন্টারভ্যালটা আছে সেটা কত পর্যন্ত? -3 থেকে +3 পর্যন্ত। এখন দুইটাকে সিদ্ধ করে এটা কোনটা হতে পারে একটু খেয়াল করো তো। এটা এবং এটা বের করার জন্য, এই যে তোমরা তো কথা বলো না, এটা বের করার জন্য বলো তো তোমরা গ্যাস করে বলতে পারবে কিনা? আমরা যদি সংখ্যা রেখা নেই তাহলে, অর্থাৎ এই যে দুইটার কমন যে অংশটা, এবং মানে কি দুইটা দিয়ে আছে, এবং দিয়ে মানে 2 আর 3 স্যার। কত? 2 আর 3। 2 আর 3, ভেরি গুড। হ্যাঁ 2 আর 3। এটা দেখো কিভাবে বের করলাম। এটা দেখো আমরা যদি সংখ্যা রেখা নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো অর্থাৎ আমাদের দুইটার কমন এলাকাটা লাগবে, অর্থাৎ দুইটাই মানে, তাহলে আমরা প্রথমটা হলো 2 থেকে 4, ধরো এটা 0 দিলাম, স্কেল দেখা যাচ্ছে কিনা একটু নিচে নামাই দিই। হ্যাঁ, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা 1, এটা 2, এটা 3, আর এদিকে -2 পর্যন্ত -1 -2 -3, -1 -2 -3, 4 আছে ধরো 4। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা কোথায়? 2 থেকে 4, তার মানে ওই যে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে 2 থেকে 4 এই এতটুকু, ঠিক আছে। আর পরেরটা এটা হলো কি -3 থেকে +3, তাই -3 হলো এটা, আর +3 হলো এটা। খেয়াল করো এটা, এই যে এটা আমি এখানে দাগ দিলাম, তাহলে দ্বিতীয়টা হলো এটা, এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, এখান থেকে এতটুকু। তাহলে আমাদের কমন কোন অংশটুকু? কমন অংশটুকু এই অংশটুকু, খেয়াল করো এই অংশটুকু কমন, এই অংশটুকু কমন না? দেখা যাচ্ছে কি? এই যে আমার পুরাটা হলো, এটা হলো -3 থেকে +3, আর এটা হলো 2 থেকে 4, তাহলে দুইটা দিয়ে আছে কতটুকু? এই অংশটুকু, এই অংশটুকু 2 থেকে 3, তাহলে দুইটা দেখো সহ, দুইটা না, দুইটা আবার দুইটা হলো এটাতে আছে আর এটাতে নাই, তাহলে আমাদের দুইটা 2 থেকে 3, এটা হলো ওপেন ইন্টারভ্যাল, দুইটাই ওপেন হবে, ক্লোজ হবে না। কিন্তু কেন হবে না? 2টা কিন্তু ওই যে -3 থেকে +3 এটাতে আছে, কিন্তু এটাতে নাই, এটা থেকে আছে 2, এটা বলছে 2 এর চেয়ে বড়, নট 2 সমান না স্যার। জি স্যার। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে সংখ্যার ব্যাপারে। এখানে কি আছে? 2 এর চেয়ে বড়, এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা 2 সহ নিতাম, এখানে করছে 3 এর চেয়ে ছোট, এখানে যদি এটা 3 আছে কিন্তু এখানে বলছে 3 এর চেয়ে ছোট, তাহলে এখানে 3 নাই, তাহলে 2 এবং 3 দুইটা বাদ দিয়ে তাদের মধ্যবর্তী যে সেটটা সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে দুইটাকে সমাধান করলে আমরা কি পাবো? এটাকে পাবো আমরা 2 লেস দেন x লেস দেন 3, অর্থাৎ এই দুইটা থেকে আমরা এটা পাবো, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা ইন্টারভ্যাল দিয়ে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? 2, 3, এখানে দুইটাকে কি দিব? ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট?
আমরা যদি ইন্টারভেল দিয়ে লিখি তাহলে কি লিখবো? ফার্স্ট ব্র্যাকেট। 2 এবং 3 বাদ দিয়ে তাদের মধ্যবর্তী। তাহলে এটা কি বোঝা গেছে? জয়ী, বুঝছো এটা? ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা ভুল করবা বা ইয়েটা করবা। তাহলে এটা 2 3 এই দুইটাকে ইন্টারভেল বের করে আমরা এ করলাম। এরকম পরীক্ষাতে দিতে পারে। এই যে প্রবলেমটা, এটা কিন্তু উপরের ক্লাসও আছে। আমরা এই প্রবলেমটা কিন্তু আমরা অনার্সের ফার্স্ট ইয়ারের এই সাইজের প্রবলেম পরীক্ষাতে থাকে। তোমাদের কিছু কিছু আছে। হ্যাঁ বলো স্যার। এটা যদি স্যার বদ্ধখোলা হইতো তাইলে স্যার বদ্ধখোলা কোনটা? এটা বলতো না, ওই এটা যে মানে থার্ড ব্র্যাকেটটা যদি স্যার মানে ওই যে স্যার 2 আর 3 যে বের হইছে না, হ্যাঁ এখন 2 এর সামনে যদি স্যার মানে থার্ড ব্র্যাকেট বসাইতাম স্যার, তার মানে স্যার বুঝাইতো যে মানে 200 যে 200 3 বাদে। 3 বাদে, কিন্তু এখানে আসলে তো এটা ঘটে না। এখানে যেটা ঘটছে সেটাই লিখতে হবে, কিন্তু কোনো কারণে অন্য কোনোটাতে হইতে পারে। ধরো 2 সহ যদি হইতো তাহলে এখানে এটা এরকম হইতো, 2 সহ 3 এর চেয়ে ছোট যদি হয় তাহলে এরকম যদি থাকতো তাহলে আমরা লিখতাম 2 থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম এইভাবে, ঠিক আছে? যদি এটা হইতো, কিন্তু এটা তো এটা না। এটা বলছে 2 এবং 3 এর মধ্যবর্তী, 2 এবং 3 বাদ দিয়ে, কারণ এখানে 2 একটাতে আছে আর একটাতে নাই, 3 একটাতে আছে আর একটাতে নাই। সুতরাং আমার এবং দিয়ে মানে কি দুইটাতেই থাকতে হবে, এবং মানে কি কমন, দুইটাতেই থাকতে হবে। তো 2 একটাতে আছে, দেখো এটাতে 2 নাই বাট এটাতে 2 আছে, এটাতে 3 আছে বাট এটাতে 3 নাই, ঠিক আছে? যদি দুইটাতেই থাকতো তাহলে আমরা ওই ক্লোজ দিতাম, দুইটাই ক্লোজ দিয়ে দিতাম। যেহেতু 2 এবং 3 কোনোটাতেই নাই, একটাতে আছে আর একটাতে নাই, দুইটাতে নাই, সুতরাং এটা ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা এবার বলো। স্যার ওই যে আমরা যে করছি না স্যার -1 গ্রেটার দেন x -3 এরপর হইলো আবার লেস দেন 1, ওই যে স্যার বামের দিকে স্যার কইরা গেছি স্যার সমীকরণ একটা। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা স্যার গ্রেটার ইকুয়াল আর লেস ইকুয়াল হইতে পারে না স্যার। আমার দ্বারা তো করলাম আমি লেস ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল দিয়া। কোনটা? আমি বুঝি নাই তোমার কথা। এটা জি স্যার। না, এটা তো আসছে তোমার সাইনের ইয়ার থেকে, ওইটা হলো সাইনের আর্গুমেন্টটা। সাইনের ভিতরে যেটা থাকবে সেটার মানটা -1 থেকে +1 এর ভিতরে থাকবে। এখান থেকে আমরা এই লাইনটা লিখলাম। তো এটার থেকে আমরা এটা কিভাবে লিখলাম? এই অসমতাটাকে এখানে -3 আছে, x টাকে ফ্রি করতে, মানে -1 আর 1 সহ স্যার থাকবে না স্যার? ও আচ্ছা, এটার ক্ষেত্রে বলতেছো, রাইট। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল দিতে পারি। গুড, ভেরি গুড। আমি এটা খেয়াল করি নাই। তুমি ঠিক তো কি? তুমি ঠিক বলছো। সবাই একটু খেয়াল করো। আমরা সাইনের ক্ষেত্রে যেটা, সাইনের সর্বোচ্চ মান হলো 1 আর সর্বনিম্ন হলো -1, আমরা এখানে লিখতে এখানে ইকুয়াল দেই না। এখানে কিন্তু আমরা ইকুয়াল দিতে পারবো মানে দিতে হবে আর কি। এটা আমি দেই নাই, মানে ভুলে মিস্টেক হয়ে গেছে, বুঝছো? সাইনের সর্বোচ্চ মান কি 1 আর সর্বনিম্ন মান -1, তাহলে এখানে ইকুয়াল হবে, এই জায়গাটা ইকুয়াল হবে, কোনো অসুবিধা নাই, এখানে ইকুয়াল হবে, ঠিক আছে? এখানে যদি ইকুয়াল হয় তাহলে তো আমাদের এখানে এটা চেঞ্জ হবে না? এখানে কি আসছে যে 2টা, ওকে, মোটামুটি কানেক্টেড হয়ে গেছে আমরা সবাই। দেখো একটু, এখানে ঠিকই আছে। এখানে যে ইন্টারভ্যালটা এটা 2 এবং 4, তাহলে 2 এবং 4 অর্থাৎ 2 এবং 4 সহ, তাহলে 2 বিন্দুটা কাউন্টেড হবে, 4টা কাউন্টেড হবে। তারপরে এখানে কি -3 থেকে +3, এটা হলো ওপেন, তাহলে -3 থেকে +3, তাহলে -3 থেকে +3 নিলাম। তাহলে এই দুইটা ইন্টারভ্যালে দেখো 2টা কিন্তু এই ইন্টারভ্যালের ভিতরে আছে, এটার ভিতরে আছে, তাহলে 2টা ইনক্লুডেড হবে। আর 3টা দেখো এটাতে আছে, এটাতে নাই, তাহলে 3টা হবে না। তাহলে আমাদের এটা থেকে আমরা লিখবো 2 লেস দেন আর ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3, এটা হবে। তার মানে এখানে হবে আমাদের, এটাকে ইন্টারভ্যাল আকারে লিখলে 2 3, 2টা হলো থার্ড ব্র্যাকেট আর 3টা হলো ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? তো কি, তোমাকে ধন্যবাদ। আমার খেয়াল ছিল না, তুমি ঠিকই ধরছো। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। 2টা কেন ইনক্লুড হবে? 2টা হলো দুইটা ইন্টারভ্যালের ভিতরেই আছে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই প্যাটার্নে যদি প্রবলেম থাকে তাহলে আমরা এইভাবে সলভ করব। এখন বলো আমাকে, আমাদের আর কোনটা সমস্যা আছে? এটা তোমরা বলছিলে না যে, বাট আমি এটা আলাপ করলাম। তাহলে এরপরে বলো তো, 11 বলছিলে নাকি কত বলছিলে? কে বললো? স্যার 13 নাম্বার। এর আগে 13 আগে কারো সমস্যা আছে? 11 11টা সিম্পলি আমরা 11টা আমি দেখাই দিচ্ছি। 11 নম্বর একটা ফাংশন দেওয়া আছে যে y ইকুয়াল টু অথবা fx ইকুয়াল টু, এখানে দেওয়া আছে
মাইনাস সাইন এক্স। সাইন এক্সটা পরমান দেওয়া আছে, অর্থাৎ এটা যাই হোক না কেন, আর এখানে লিমিট দেওয়া আছে কত, 0 থেকে 2 পাই, 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 2 পাই। দেখা যাচ্ছে না, দেখো এই হলো প্রবলেমটা দেওয়া আছে। বলছে এর লেখচিত্র কোনটা, এর লেখচিত্র কোনটা। এখানে এই জায়গাটা থেকে অ্যাজাম্পশন করা যায়। দেখো আমরা লেখচিত্রটা দেখার আগে এই স্টেটমেন্টে দেখো, তাহলে এখানে x এর মান কত, 0 থেকে 2 পাই। তার মানে তোমার যদি এরকম থাকে আমার, তার মানে এখান থেকে যদি এটা যদি পাই হয়, এটা যদি 2 পাই হয়, তাহলে এতটুকু পর্যন্ত থাকবে, অর্থাৎ ফাংশনটা এর ভিতরে থাকবে। এটা প্রথম x এর মানটা। তারপরে দেখো x এর মান যাই হোক না কেন, sin x এর মান দুই পাশে দুইটা পরমান চিহ্ন দেওয়া, মানে পরমান দেওয়া আছে, তারপরে এই মানটা পজিটিভ। তো এর সামনে একটা নেগেটিভ আছে, তার মানে y এর মানটা কি, y এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। আচ্ছা, এই প্রশ্নটা কার ছিল আগে আমাকে বলো তো, এই প্রশ্নটা কার ছিল? 11 নম্বর প্রশ্নটা কার ছিল? আমার আমার না। তাই এটা খেয়াল করো, তুমি একটু রেসপন্স করবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে sin x এর মানটা যাই হোক না কেন, পজিটিভ আর নেগেটিভ, যেহেতু পরম মান দিছি তাহলে এই মানটা হলো পজিটিভ, তার আগে একটা মানা চিহ্ন আছে, তার মানে y এর মানটা অর্থাৎ fx এর মানটা হবে নেগেটিভ। এটা তো ক্লিয়ার আমাদের। তাহলে এটা যদি আমার x হয়, এটা যদি y হয়, তাহলে y এর মানটা, এটা মানে তো y, তো y এর মানটা হবে, এখানে কি আছে, মাইনাস চিহ্ন, খেয়াল করো মাইনাস। তাহলে y এর মানটা তোমার উপরে হলো পজিটিভ আর নিচে হলো নেগেটিভ। তাহলে এখানে আমরা দেখতেছি y এর মান ইজ অলওয়েজ নেগেটিভ। তার মানে এখানে যে ফাংশনটা থাকবে y টা, অর্থাৎ আমার x অক্ষের উপরে কোনো ফাংশন থাকবে না। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি, মানে y এর মানটা কি নেগেটিভ, তার মানে x অক্ষের নিচে থাকবে। x অক্ষের নিচে কি, y এর মান নেগেটিভ, x অক্ষের উপরে y এর মান পজিটিভ। তার মানে এখানে যে ফাংশন চারটা দেওয়া থাকবে, তুমি দেখবা যে x অক্ষের নিচে কোনটা আছে, সেটাও কারেক্ট আনসার হবে। সহজ কথা, 0 থেকে 2 পাই এটা আছে কিনা এটা দেখে নিবা। এখন বলো তো আমাকে কোনটা কারেক্ট হতে পারে, যে চারটা অপশন আমি আর এখানে আঁকছি না, কোনটা কারেক্ট হবে? সামনে বই আছে নাকি একে দিব? এটা জি স্যার। একে দিব 3 নাম্বারটা হবে স্যার, গ নাম্বারটা। না, ওকে বলতে দাও, তার না কোনটা বলো। কিন্তু স্যার 3 নাম্বার যে দিছে এটা তো স্যার বুঝছি না, আনসার যে 3 হয়েছে। ওমা, এটা এখান থেকে বুঝতেছো না, এখানে কি y এর মানটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। y এর মান কি কোনো কারণে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে? না। না। তো এখানে বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো দেখো y পজিটিভ নেগেটিভ, হয় পজিটিভ অথবা নেগেটিভ, দুইটা মিক্স করে দেওয়া আছে। দেখো প্রথমটা দেওয়া আছে এরকম, খেয়াল করো প্রথমটা দেওয়া আছে, প্রথমে নিচে উপরে মনে হয় এরকম দেওয়া আছে, ধরো পাই এরকম দেওয়া আছে প্রথমটা, এটা হলো ক, ঠিক আছে। খটা দেওয়া আছে তোমার, খটা দেওয়া আছে এরকম, ধরো এরকম দেওয়া আছে খটা, আর গটা দেওয়া আছে, আমি একটু গটা দেওয়া আছে, গ দেওয়া আছে তোমার এরকম, মানে এরকম দিয়া আবার আরেকটা দেওয়া আছে এরকম, এরকম দেওয়া আছে, এটা লোকা গ। আর গটা দেওয়া আছে তোমার লোকা উপরে, দুইটাই উপরে এরকম দেওয়া আছে, এবং জাস্ট অনুমান করে রাখলাম আর কি, কোনটা x অক্ষ y অক্ষ বুঝা যায়। তো এখানে দেখো, এখানে কি y এর মান নেগেটিভ, এখানে y এর মান পজিটিভ, তাহলে y এর মান তো পজিটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে y এর মানটা কি অলওয়েজ নেগেটিভ, তার মানে এটা হবে না। খেয়াল করো এখানে y এর মানটা পজিটিভ হয়ে গেছে না, জি তাহলে এটা জি এটা স্যার। হবে না। জি স্যার। এটার ক্ষেত্রে দেখো এখানে y এর মান পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখানে তো y এর মান পজিটিভ আছে, তাহলে এটাও হবে না। এখানে y এর মান পুরোটাই পজিটিভ, এটাও হবে না। আর এখানে y এর মান দুইটাই নেগেটিভ, নিচে না, জি নিচে না, x অক্ষের স্যার, নিচে, 3 নাম্বারটা হবে স্যার। এটা কারেক্ট আনসার হবে, জি, এটা স্যার। দেখতে পারবে। ঠিক আছে, এটা বোঝা গেছে জি স্যার। আমার না? জি স্যার বুঝেছি। আচ্ছা, এরপরেরটা কোনটা বলছিলাম? তারপর স্যার 12 নাম্বার। 12 নাম্বার, স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আবার একটু বুঝাই দেন না, কোনটা? এটা আমরা নেট প্রবলেম করছি স্যার। এই প্রবলেমটা জি। এটা, তাহলে এটা একটু খেয়াল করো। জি স্যার। এই এটা কার? তানজিনা, তানজিনা নি এটা? জি স্যার। এই সবাই ওই যে তানজিনার মতো জি সুন্দর স্যার। ছবি দিবা, জুমে এই যে সবাই সুন্দর সুন্দর ছবি দিবা ওই যে এতে স্টার্টিং এ, ঠিক আছে? তোমাদের বলে রাখছিলাম, এটা ইয়ে করে নিও। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে হলো তোমার sin x এর মান পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে, কিন্তু যখন আমরা পরমান চিহ্ন ইউজ করছি তখন এটার মানটা sin x এর মানটা হলো পজিটিভ, অর্থাৎ এই মানটা পরমান চিহ্ন দিয়ে আমরা যে মানটা পাবো এটার মান পজিটিভ। যেহেতু তার সামনে একটা মানার চিহ্ন দিছি, তার মানে y এর মানটা অথবা fx এর মানটা এটা হবে নেগেটিভ, অর্থাৎ
ওয়াইটা অলওয়েজ নেগেটিভ হবে। এখানে এক্স এর লিমিট অর্থাৎ ডোমেইনটা দেওয়া আছে 0 থেকে 2π, তাহলে 0 থেকে 2π প্রত্যেকটা দেওয়া আছে। দেখো এখান থেকে 0 থেকে এটা হলো 2π, এটাও 0 থেকে এটা হলো 2π, এখানে প্রত্যেকটা 0 থেকে 2π দেওয়া আছে। এটা লিমিট ঠিক আছে এখানে 0 থেকে 2π। এখন এখানে ওয়াই এর মানটা হলো অলওয়েজ পজিটিভ, কারণ এটার মান যাই হোক না কেন এর সামনে যদি নেগেটিভ আছে তাহলে এটা ওয়াই এর মানটা কি নেগেটিভ। তাহলে এখানে দেখো ওয়াই এর মান এটা হলো নেগেটিভ, এটা পজিটিভ। এটা দ্বারা আমরা বুঝি যে আমাদের যে ইয়াটা পাবো সেটা হলো ওয়াই এর মান নেগেটিভ কখন, এক্স অক্ষের নিচে না উপরে, জানি না এক্স অক্ষের উপরে নেগেটিভ না নিচে নেগেটিভ ওয়াই এর মান স্যার নিচে নিচে নিচে। এখানে দেখো এক্স অক্ষের নিচে আছে উপরে আছে, তাহলে উপরে তো হওয়ার সম্ভাবনা নাই কারণ ওয়াই এর মানটা তো নেগেটিভ, তাহলে এটা হবে না। এটার ক্ষেত্রে দেখো এখানে এক্স অক্ষের উপরে আছে নিচেও আছে, নিচে হলে আচ্ছা মেনে নিলাম, কিন্তু উপরে তো হওয়ার সম্ভাবনা নাই, ওয়াই এর মানটা তো পজিটিভ হবে না। এখানে এক্স এর মান কিছু দিলে ওয়াই এর মানটা কি পজিটিভ না, উপরে যদি থাকে তাহলে এটা তো হবে না, এই মানটা হবে না। এটার ক্ষেত্রে দেখো ওয়াই এর মান পজিটিভ, এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের ওয়াই এর মান হলো পজিটিভ, তাহলে এটা হবে না। এটা দেখো এক্স অক্ষের নিচে, তার মানে একমাত্র কারেক্ট আনসার হবে এটা। ঠিক আছে? জি স্যার বুঝছি। আচ্ছা 12 নাম্বারটা কার জন্য প্রবলেম? স্যার আমার। হ্যাঁ 12টা দেওয়া আছে fx equal to 2 e to the power 2x, 2 e to the power 2x যদি হয় তাহলে f ln 2x বের করতে হবে। তাহলে f of ln 2x এটা বের করতে হবে, অর্থাৎ এই মানটা বের করতে হবে। আমরা সরাসরি এখানে দেই, আমার ফাংশনটা দেওয়া আছে fx equal to 2e to the power 2x, ফাংশনটা আমার এটা দেওয়া আছে। তাহলে f ln 2x এর ক্ষেত্রে এখানে ক্যাল করো। তো কার প্রবলেম বলছিলা আবার একটু বলো, ক্যাল করি। স্যার আমার তামান্না। তামান্না, তো এখানে ক্যাল করো fx সমান এটা, আমাকে আগে তামান্না বলো fx সমান কি আছে 2 e to the power 2x। এখানে x এর জায়গায় যদি আমি 5 বসাই তাহলে কি হবে 2 e to the power 2 into 5, x এর পরিবর্তে এখানে 5 বসাবো, তাই না? জি স্যার। x এখানে যদি 0 বসাই, f0 বের করতে চাই তাহলে এখানে x এর পরিবর্তে 0 বসাবো। ঠিক আছে? এখানে যদি আমরা a বসাই তাহলে f of a এর মান বের হবে এখানে x এর পরিবর্তে। এখানে আছে কি, এখানে আমার ফাংশনের আর্গুমেন্টটা কি ln 2x আছে, তাহলে x এর পরিবর্তে আমরা বসাবো ln 2x, তাহলে এখানেও ln 2x, তাহলে এখানেও x এর পরিবর্তে কি বসাবো ln 2x। তাহলে এখানে আমরা কি লিখবো 2 to the power e to the power 2, ওই x এর পরিবর্তে আমরা লিখবো কি ln 2x। বুঝছি এই লাইনটা? জি স্যার বুঝছি। আচ্ছা তো এখন এই 2টাকে আমরা যদি আনসারের সাথে মিলাতে চাই তাহলে আমরা একটু সাজাতে দেবো, এরা কিভাবে দিচ্ছে সেটা আগে দেখে নিই। এই 2টাকে আমরা ওই যে 2টা আছে 2টা আমরা যদি আমাদের ধরো ln x to the power p থাকে তাহলে p টাকে আমরা সামনে নিয়ে আসতে পারি না, p ln x এভাবে লিখি না, বা m থাকলে m টাকে আগে নিয়ে আসি না, এরকম একটা সূত্র আমরা পড়ছি না। তা আমার আছে এটা, তাহলে আমি এটাকে এইভাবে নিতে পারি, দেখো 2 e to the power ln 2x আছে, তাহলে আমি এই যে 2x এর পাওয়ার হিসেবে এই 2টা যাবে 2x এর পাওয়ার হিসেবে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটা থাকলে এটা লিখতে পারি, এটা থাকলে এটা লিখতে পারি। দেখো তো এটা বুঝি কিনা আমরা? জি স্যার বুঝছি। এটা বুঝো? জি স্যার। আচ্ছা এটা যদি বুঝি আমরা তাহলে এখানে দেখো ওই যে ই আর লন এই দুইটা কিন্তু একই সাথে থাকলে ই টু দি পাওয়ার লন ই, এটা লন লন মানে যার ভিত্তি এটার মান হলো 1, এটা টোটালি আপনি যাতে এখানে থাকতেছে 2 আর এখানে এটার মান হলো 1, এখানে শুধু থাকতেছে 2x, এটা থাকতেছে। তাহলে এখানে হলো 4x স্কয়ার আর কত 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে হলো 8x স্কয়ার, এটা হবে কারেক্ট आंसर। ঠিক আছে? ই টু দি পাওয়ার লন ই এর পাওয়ার লন যদি হয় তাহলে ওইটাই আসে। ঠিক আছে? ই টু দি পাওয়ার লন এটার মান হলো 1। ঠিক আছে? তাহলে এটার মান হবে ই টু দি পাওয়ার লন এটা 1, তাহলে 2x স্কয়ার, এটা 2x স্কয়ার হলো কত 4x স্কয়ার ইনটু 2, তার মানে এটা কারেক্ট आंसर হবে এটা। দেখো এটা হলো কোনটা শেষটা সম্ভবত। এরপরে বলো তো কার সমস্যা? আর 13 নাম্বার 12 13 x স্কয়ার মান পাবে, এটা হলে f এর কোন মানের জন্য f t - 2 বৈধ হবে। এটা তো সিম্পল। আচ্ছা তারপরে দেখো তোমার এখানে একটা ফাংশন দেওয়া আছে 13 নম্বরে দেওয়া আছে fx = x² - 5 13 fx
ইকুয়াল টু লোগা এক্স স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 5। এখানে একটা শর্ত দেওয়া আছে ডান পাশে, যে এখানে হলো ফাংশনটা ডিপেন্ড করা -2 লেস দেন এক্স লেস দেন 5, অর্থাৎ এই ফাংশনটার ক্ষেত্রে তোমার এক্স এর মানটা বলছে যে এর ভিতরে থাকতে হবে 2 মাইনাস এক্স, সরি -2 ইকুয়াল আছে, সরি এখানে হলো 5 না, এখানে হলো 10 সম্ভবত, ঠিক আছে। এটা একটা ফাংশন সংজ্ঞায়িত করা আছে যে f(x = x² - 5), যেখানে x টা কি হবে, x টা 10 থেকে -2 এর ভিতরে হবে, -2 থেকে 10, অর্থাৎ -2 সহ এবং 10 সহ এর ভিতরে যত সংখ্যা আছে এর যে কোনো মান হতে পারে x, এর বাইরে x হতে পারবে না। এটা হলো আমার ফাংশনটা সংজ্ঞায়িত করা আছে। এখন প্রশ্নে বলা আছে যে t এর কোন মানের জন্য f of t - 2, যে এটা t এর কোন মানের জন্য এটা একটা ভ্যালিড মান পাবো, অর্থাৎ এটা ভ্যালিড হবে, ভ্যালিড মানে হলো বৈধ হবে, এটা ঠিক হবে। t এর কোন মানের জন্য এই মানটা ভ্যালিড হবে, ft - 2। তার মানে ft - 2 আমরা এই ফাংশন থেকে বের করব এই শর্ত দিয়া। ওই শর্ততে আমরা t এর যে মানটা পাবো সেটাই হবে কাঙ্ক্ষিত মান। দেখো তাহলে f একটু আগে যে বললাম আমরা f(x) ছিল ওই যে e⁻1 কি ছিল যেন, তো ঠিক একইভাবে এটা f of t - 2 এর ক্ষেত্রে আমরা লিখবো কি, এখানে t - 2, এখানে লিখবো কি t - 2² - 5। যদিও আমার ফাংশনটা লাগবে না, এখানে হবে x এর পরিবর্তে আমার শর্তটা হবে এখানে t - 2। এখানে কি f এর যে ফাংশনের যে আর্গুমেন্টটা যেখানে x থাকে, x এর পরিবর্তে এখানে আছে কি, x এর জায়গায় কি আছে t - 2, তাহলে এখানে x এর পরিবর্তে t - 2 বসাবো, আমার শর্তটা হবে এটা। তো এটা ধরে t এর যে মানটা হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত মান। আমার ফাংশনের মান বের করার দরকার নাই, এখানে বলছে না যে t এর কোন মানের জন্য এটা ভ্যালিড হবে। তাহলে এটা ভ্যালিড হবে কখন, এখানে বসাবো আমরা x এর পরিবর্তে ফাংশনের মান যদি বলতো তাহলে আমরা এখানে t - 2 ধরে ক্যালকুলেশন করে বের করতাম। যেহেতু এটা আমার লাগবে না, আমরা লিখবো এত ভ্যালিড হবে কখন, আমরা লিখবো যে এত বৈধ হবে যদি এখানে -2 লেস দেন অর ইকুয়াল টু x আছে না, x এর জায়গা থেকে লিখবো আমরা t - 2 লেস দেন অর ইকুয়াল টু 10। তো এখান থেকে আমরা t এর মান বের করতে পারবো না, -2 আছে, তাহলে পুরোটার সাথে আমরা 2 যোগ করে দেব। তো 2 যোগ করলে এখানে কত হবে, -2 + 2 লেস দেন ইকুয়াল টু t, এখানে 2 যোগ করলে এটা, আর এটা 10 + 2, মানে পুরোটার সাথে আমরা 2 যোগ করে দিলাম। তাহলে এখানে তারা হচ্ছে হলো 0, এখানে হলো t, এখানে হলো কত 12। তাহলে t এর মানটা কত হবে, 0 থেকে 12 পর্যন্ত, এই হলো আমাদের শর্ত। আমরা যদি ইন্টারভ্যাল দিয়ে দেই, এটা আনসারটা কিভাবে দিছে, ইন্টারভ্যাল দিয়ে না এমনি এইভাবে রাখছে, আর ইন্টারভ্যাল দিয়ে যদি লিখতো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতাম, যেহেতু এটা এইভাবে লিখতাম, এইভাবে লিখে দিই, এটা এইভাবে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে এইভাবে, এইভাবে দিতে পারতো। এটার অর্থ একই, বুঝছি কি এটা? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার 47 আর 62। 47 আর 62 অনেক দূর, দেখি আমি 47, 45, 46, 47। 47, হ্যাঁ সেক। আচ্ছা এটা আমরা ওই যে ত্রিকোণমিতি করতেছি না, তখন আমরা এটার সঠিক এটা পারবো। এখন আপাতত ওই যে সাইনের যে কোসাইনের যে এটা আমরা ত্রিকোণমিতি করি, 47টা থাক, এখন আমি এটা আলাপ করতেছি না। এটা কেন কিভাবে হচ্ছে এটা ব্যাখ্যাটা আমরা পরে দিব। আর আরেকটা কি হলো 62, 62, ও একই জিনিস, দুইটা সেম জিনিস। তো এটা আমরা পরে করবো। ত্রিকোণমিতি যেহেতু আমরা শুরু করছি, তাহলে এখন বললো এতটা ক্লিয়ার হবে না তোমার, সেই ক্ষেত্রে তখন গিয়ে ক্লিয়ার, ঠিক আছে? এখন বললো আমরা এতটা করতে পারবো না, কারণ এটার ওই যে পর্যায়ে এটা রিপিট আসে, বেজোরের উপর ডিপেন্ড করে। এছাড়া বলো। স্যার 18 লগা এটা 18 হলো ln x। তো ln x এর ক্ষেত্রে, আচ্ছা লগের সংজ্ঞা জানো, লন বা লগ যেটা আমরা বলি, লগারিদম। তোমার f(x) = দেওয়া আছে, সিম্পলি দেওয়া আছে ln x, আর কিছু দেওয়া নেই। যে এটা বলা আছে যে এটা যদি এটা হয়, তাহলে এক নাম্বার বলা আছে যে f of e⁻n সমান হলো m, এক নাম্বার 2 দেওয়া আছে হলো ডোমেন f
আমরা ডোমেন এফ সিম্পলি লিখলাম, এটা সমান দেওয়া আছে অল রিয়েল নাম্বার, আর নাম্বার 3 দেওয়া আছে হলো তোমার রেঞ্জ অফ আরএফ, আমি নাম দিলাম, এটা দিল অল রিয়েল নাম্বার। বলছে নিচের কোনটা সঠিক, ঠিক আছে? তা আমরা তিনটে চেক করব, যদি এটা হয়, এটা হলে কোনটা সঠিক, তিনটা সঠিক না একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথমটা আসলে আমরা এটা বাই করব। এখানে আমরা ওই যে আগের মতোই আমরা এক নাম্বারটা যদি চেক করতে চাই, তাহলে কি করব, এফ অফ ই টু দি পাওয়ার এম এটা বের করব। তাহলে এখানে কি হবে, লন এক্স এর পরিবর্তে বসবো ই টু দি পাওয়ার এম। তাহলে এম থাকলে এমটা কি আগে চলে আসে না, এটা আমরা জানি কি এম লন ই। একটু খেয়াল করো, ওই দেখা যাচ্ছে কি, বোর্ডটা দেখা যাচ্ছে, দেখা যাওয়ার তো কথা। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, এই মানটা বের করলাম, যে এক্স এর পরিবর্তে কি দিলাম ই টু দি পাওয়ার এম। তাহলে লন ই টু দি পাওয়ার এম, তাহলে এমটা এ থাকলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি লগের সূত্র অনুসারে। তাহলে এখানে কি দাঁড়ালো, লন ই। লনটা কি, লনটা হলো ই ভিত্তিক লগ, যেটা তার মানে এটার মান হলো লন ই। আসলে কথাটা অর্থ হলো এটার মানে হলো লনটা কিভাবে লিখি আমরা, এটা বলছিলাম না যে ভিত্তি যখন ই হয় তখন এটাকে আমরা লন লিখি। এই যে লন ই, তার মানে এটার অর্থ হলো এটা, এই যে এটার অর্থ হলো এটা। এই লগটাকে, লগের ভিত্তি যখন ই, তখন সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখি কি, লন। তাহলে আমরা এই লনটা মানে হলো লগ ই। খেয়াল করো, ভিত্তি অর্থাৎ ই ভিত্তিক লগ, আর তার লগ হলো ই। তখন ভিত্তি এবং লগ যদি সমান হয়, তাহলে এটার মান কত, এটার মান কত, 1। তার মানে লন ই মানে কি 1। লন এর মানে কি, লন মানে কি, লগ ই, ই ভিত্তিক লগ। তাহলে এটা লেখা হয় না, আমাদের কাজের সুবিধার জন্য, দ্রুত লেখার জন্য আমরা এভাবে লিখি না, সরাসরি এটাকে সংক্ষিপ্তভাবে, অর্থাৎ এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমরা লিখি লন, যে লগ ই যেটা, এটাকে লিখি লন। তাহলে এটার মানে হলো লন ই যখন হবে তখন এটার মান কত হবে, এটার মান কত হবে 1। তার মানে এটা কি, আমাদের এম হবে। তার মানে প্রথমটা ঠিক, দেখো প্রথমটা ঠিক, ঠিক আছে, প্রথমটা সঠিক। আমরা যদি 2 নম্বরটাতে যাই, লগের যখন সংজ্ঞা আমরা পড়ছি, লগের সংজ্ঞাতে বলা আছে যে 1 নাম্বারটা ঠিক। এখন আমরা যদি 2 নাম্বারটা আসি, তাহলে আমরা y = ln x belongs to r if and only, অর্থাৎ লগের ভিতরে যেটা থাকবে, অর্থাৎ যার লগ হবে, এটা অবশ্যই ঋণাত্মক সংখ্যার লগারিদম কিন্তু ডিফাইন করা হয় না। তোমরা খেয়াল করছো কি, যখন আমরা লগ ডিফাইন করছি, লগের যখন সংজ্ঞা আমরা করছি, তখন ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, শূন্যের চেয়ে বড় হতে হবে। তো শূন্যের চেয়ে বড় হতে হবে, আমরা যদি ডোমেইন বের করতে চাই, তাহলে y = ln x belongs to r, যদি এবং কেবল যদি ওই যেখানে যেটা থাকবে, এখানে x আছে x, এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা ওই সেটাই লিখতাম। যদি 2x + 3 থাকতো তাহলে লিখতাম 2x + 3 greater than 0। তার মানে এখানে সিম্পলি x greater than 0। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যে আমার যে ডোমেইনটা হবে কি, ডোমেইনটা হলো শূন্যের চেয়ে বড়। শূন্যের চেয়ে বড় মানে কি, শূন্যের চেয়ে থেকে ইনফিনিটি এরকম হতে পারে। এটা আর এটা একই জিনিস। তা আমরা এরকম কিছু দেওয়া আছে কিনা, ও না, এখানে ডোমেইনটা বলছে রিয়েল নাম্বার, কিন্তু এটা কি রিয়েল নাম্বার 0 থেকে ইনফিনিটি, হোল রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এটা রিয়েল নাম্বারটা কি, জি স্যার। নো রিয়েল নাম্বারটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এটা হলো আর প্লাস। দুইটার পার্থক্যটা একটু বুঝো। আর প্লাস মানে হলো শূন্য থেকে পজিটিভ, যে পজিটিভ দিকে ইনফিনিটি, এটা হলো আর প্লাস। কিন্তু এখানে আর প্লাস দেওয়া না, এখানে শুধু দেওয়া আছে আর। 2 নম্বর যে সম্পর্কটা, ডোমেইন দেওয়া আছে কি আর, এটা তো পুরো আরটাকে রিপ্রেজেন্ট করে না। আর মানে কি, হোল রিয়েল নাম্বার। এখানে তো হোল রিয়েল নাম্বার নাও, রিয়েল নাম্বার একটা অংশ, শুধুমাত্র ধনাত্মক অংশটা। ধনাত্মক অংশ আর এটাতে এক না, এটা কি বুঝছো? ডোমেইনটা 0 থেকে ইনফিনিটি, আর এখানে দেওয়া আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, অর্থাৎ রিয়েল নাম্বার মানে কি, এটা মানে হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তার মানে এটা সঠিক না, অর্থাৎ এটা ভুল। আমার ডোমেইনটা হলো এটা, তুমি লিখতে পারো এটাকে আমরা আর প্লাসও লিখতে পারি, যেটাকে আমরা আর প্লাসও লিখতে পারি। আর প্লাস আর আউট তো এক না, ঠিক আছে? তাই 2 নম্বরটা ভুল। এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা হলো ওই x এর এই মানের জন্য আমরা যে y এর যে মানটা পাবো, x এর বিভিন্ন মানের জন্য y এর যে মানটা পাবো, fx এর যে মানটা পাবো, এই fx এর মানটা সম্পূর্ণ r কে কভার করে। এটা আমরা ওই অর্থাৎ এটাকে 3 নাম্বারটা আমরা লগা x belongs to df এর জন্য, মানে ডোমেইনের জন্য, df মানে হলো আর প্লাস, আর কি এখানে ডোমেইনটাকে আর প্লাস,
এর জন্য ওয়াইটা অলওয়েজ আর কে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমাদের রেঞ্জ এফ হইব বা সম্পূর্ণ আর। তার মানে এটা ঠিক আর এটা ঠিক, এটা ভুল হবে। এটা ঠিক আর এটা ঠিক, তার মানে দেখো তো ঠিক আছে কিনা। কারেক্ট আনসার হবে কত? 1 আর 1 আর 3, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে তোমার 1 আর 3, ঠিক আছে। এখন বলো তো আর কোনো কনফিউশন আছে কিনা? ওই যে প্রত্যয় দুইটা ইয়া করছে, এই দুইটা আমরা পরে আলাপ করব, কারণ এটা যেহেতু আমরা ত্রিকোণমিতি শুরু করছি, ত্রিকোণমিতির ফাংশন গুলা, ত্রিকোণমিতির যে ফাংশন গুলো আছে তার ডোমেন রেঞ্জ গুলো আমরা ওখানে দেখে নিব। আমরা যে গ্রাফ আঁকবো, গ্রাফেও অনেকটা এটা স্পষ্ট হয়ে যাবে। আর তোমরা হোমওয়ার্ক করতেছো স্যার বলো। এখন এগুলো পাইলে কি স্কিপ করে যাব স্যার? আপাতত স্কিপ করে, এটা আমরা চলে আসবে। আচ্ছা তোমরা কি যে আমরা যে এই গ্রাফ কাজ দিলাম গতকালকে, যে আমরা গ্রাফের একটা ইয়ে করলাম, এগুলো কিন্তু তোমাকে করতে হবে, করলে এই জিনিসগুলোর মানে ভিতরে ঢুকতে পারবা। তোমার ওই যে ডোমেনটা কি, ডোমেনটা হবে এক্স এর মানগুলো নিয়ে। আমরা যখন গ্রাফ আঁকবো, তখন এক্স এর যে রেঞ্জটা পাবা এই দিক থেকে ওইদিকে পুরা এক্স অক্ষ বরাবর মাইনাস থেকে প্লাস যেটাই পাও সেটা হবে ডোমেন, আর ওয়াই অক্ষ বরাবর তার যে পরিধিটা ওয়াই এর মান যেটা সেটা হবে রেঞ্জ। গ্রাফ থেকে তুমি কিন্তু অনেক সময় পরীক্ষাতে গ্রাফ থেকে দেওয়া থাকে, একটা গ্রাফ দিয়ে বলবে যে গ্রাফ থেকে ডোমেন রেঞ্জটা আইডেন্টিফাই করো, বের করে দেখো। আমরা এখন গ্রাফটা করব তখন একটু খেয়াল করে করবো যেটা ডোমেনটা গুলো কি কি আসতেছে, রেঞ্জটা কি কি আসতেছে। যেমন গতদিন আমরা সাইন এক্স এর একটা গ্রাফ আমরা চেষ্টা করছিলাম, আমরা দেখছিলাম যে এখানে এক্স এর মানটা ফিক্স করে দেওয়া ছিল -360 থেকে +360, কিন্তু এটা এক্স এর মানটা ফিক্স না, তোমার -∞ থেকে +∞ আমরা নিতে পারবো। তার মানে sin x এর ডোমেইনটা কিন্তু তোমার ওই লগা অল রিয়েল নাম্বার হইতে পারে। আর কিন্তু যখন আমরা এটা করব y এর মানটা লগা -∞ থেকে -1 থেকে +1, মানে y এর যে মানটা। এই গ্রাফগুলো যখন আমরা করব আর একটু কেয়ারফুলি করব, আর ত্রিকোণমিতি যখন আমরা ওই সামনে যাব তখন এই জিনিসগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে, তখন নিজে বুঝবা যে কোনটা ডোমেইন কোনটা, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার লোন দিয়ে যে অঙ্ক ওইগুলো তো করাইছেন না। এই যে এখন দেখলা একটু লোনের ক্ষেত্রে, লোনের যে স্যার আরো আছে স্যার। আচ্ছা বলো, একটা বলো যেটা স্যার আরো আছে স্যার, এগুলো অনেক কঠিন। বলো একটু কোনটা তোমার করতে চাচ্ছ, আমাকে বলো যে স্যার এটা বুঝতেছি না। আমরা স্যার তো 92 একটা লনের আছে। 92 89 এটা তো তোমার মান বের করা, এগুলো তো ক্যালকুলেশন করে বের করবা, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি তাহলে, যদি ওইটা cos এটা আছে এর মান আমরা ত্রিকোণমিতিটা আমরা এখনো একই নাই তো, কিছুটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তারপর আমি একটু দেখে দিই। একটা ফাংশনের মান বের করা, ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে লোনের যে এটা থাকবে, লোনের ভিতরে যে আর্গুমেন্টটা থাকবে এটা গ্রেটার দেন 0 হবে ডোমেইনের ক্ষেত্রে। এই অধ্যায়ের শুরুতে দেখবা ওই যে কোন ধরনের ফাংশনের জন্য কিভাবে করতে হয় নিয়মগুলো দেওয়া আছে। আমরা কিন্তু কিছু নিয়ম পড়ছি, কিছু নিয়ম হয়তো আমরা ওইভাবে টাচ করি না, আমরা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, তোমরা ওই হোমওয়ার্ক গুলা করছো। যদি না করে থাকো তাহলে তুমি নিচে পিছাবা, সবগুলা যদি করে থাকো তাহলে ওই প্রবলেম গুলা এর ভিতরে আছে, লগের প্রবলেম ডোমেইন। এখানে 92 যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, fx = দেওয়া আছে তোমার ln e, তারপরে পাওয়ার দেওয়া আছে cos ইনভার্স 1/x, অনেক ছোট এটা মাইনাস মনে হয় না, cos ইনভার্স 1/x। এই দেখো তো মিলে এটা কিনা ফাংশনটা, যদি হয় তাহলে তোমাকে বলছে f(2) বের করতে, যে এটার মান কত, ঠিক আছে কিনা এই প্রবলেমটা। জি স্যার। জি স্যার। f(2) বের করতে। আচ্ছা তাহলে এটা শুধু জটিলতা বাড়াইছে, একটু খেয়াল করো। তাহলে আমরা একটু আগে আমরা করছিলাম লন মানে কি, লগ ই ভিত্তিক লগ, এটা লগে লন, তাহলে এর লগটা কি এটা, তাহলে এটার মানটা কত, যে লন ই যেটা এটার মান কত 1, তাহলে আলটিমেটলি এটার মান কি, এটার মান হলো cos ইনভার্স 1/x, তাহলে এটা সমান এটা fx সমান এটা সমান এটা না। এখন যদি আমরা f(2) বের করি তাহলে f(2) এখানে 2 বসাইলাম, x এর পরিবর্তে কি বসাবো 2, তাহলে এখানে cos ইনভার্স কত, cos ইনভার্স হাফ। তো cos ইনভার্স হাফ এর মান কত, cos ইনভার্স হাফ হলো 60 ডিগ্রি cos, জি স্যার
cos 60 ডিগ্রি, তাহলে এটা 5/3। খেয়াল করো, হাফ সমান লিখতে পারি আমরা cos 30 ডিগ্রি, cos ইনভার্স তো আছেই, আর হাফের পরিবর্তে আমরা লিখলাম cos 60 ডিগ্রি, ওই যে 5/3। তাহলে cos আর cos ইনভার্স ক্যান্সেল, তাহলে থাকতেছে কত? 5/3, মাইনাস 5/3। এটা কারেক্ট আনসার হবে এটা। বুঝছো এটা? স্যার হুম। স্যার ওই যে আমার প্রাইভেট আছে স্যার একটা, স্যার আমি লিভ নিলাম স্যার। আমরাও শেষ করে দেবো, নিয়ে লেব নিয়ে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষা দিব কবে? পড়ে দিব স্যার, না শনিবারে দিয়ে আরো দরকার আছে এটাতে, ফাংশনে? স্যার আরেকটা ক্লাস দিলেন স্যার। দেখি একটু তো ঠিক আছে, তোমরা বলছিলাম যে তোমরা আরেকটু ভালোভাবে দেখো, ওই যে লগ এটকের বা অন্য কোনো প্রবলেম যদি থাকে আচ্ছা, কমেন্ট রেঞ্জে। ফাংশনটা জি, স্যার, কিন্তু আচ্ছা। মৌলিক জিনিস, বুঝছো? এখানে যদি ফাঁকি ঝুঁকি দিয়ে যাও তাহলে তুমি নিজেই পস্তাবা। এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখন আজকে যে ছোটখাটো জিনিসগুলো দেখলো, ইন্টারভেল যেগুলো পড়লাম, এই বিষয়গুলো ক্লিয়ার যদি থাকে তাহলে দেখো এগুলো তোমার কাছে একদম ঝকঝকে লাগতেছে। আর ক্লিয়ার না থাকলে অনেক করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা আরেকটা ক্লাস নেব না এটার উপরে। তাহলে আজকে আমরা এখানে আচ্ছা, স্যার। রেখে দিই। ঠিক আছে, এই ক্লাসকে আপলোড করার দরকার আছে? স্যার আদাব। স্যার কে রে? আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।